আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম হিসাব বিজ্ঞানের লেকচার 3 নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, অর্থাৎ 10 মার্কস। রেওয়া মিল থেকে এই অধ্যায় কাজে লাগে, অর্থাৎ রেওয়া মিলের 8 মার্কস কাজে লাগে। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ওখানে চিহ্নিত করতে বলে এবং সর্বোপরি আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিনলে ওইখানে প্রয়োগ করা যায়। এই কারণে এই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে একটা ছক লিখেছি। লেনদেনকে তার প্রকৃতি অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে অনিয়মিত, এটার একটা প্রথম ক্যারেক্টার হচ্ছে অনিয়মিত। আর মুনাফা জাতীয় লেনদেনের ক্যারেক্টার হচ্ছে নিয়মিত, অর্থাৎ যে লেনদেন বারবার হয় না, একবার হয় কিন্তু দীর্ঘদিন এটা থেকে ফল বা সুবিধা ভোগ করা যায়, এই লেনদেনকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে নিয়মিত, অর্থাৎ বারবার হয়, বছরে একাধিকবার হয়, এটা বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। আজকে আমি শুধুমাত্র মূলধন জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করি, আর নেক্সট ক্লাসে মুনাফা জাতীয় লেনদেনের ধারণা দিব। অর্থাৎ এই অধ্যায়টা শেষ করতে আমাদের দুইটা ক্লাস লাগে। তো প্রথমত মূলধন জাতীয় লেনদেন হচ্ছে অনিয়মিত, বারবার হয় না, একবার হয় কিন্তু দীর্ঘদিন এর ফল বা সুবিধা ভোগ করা যায়। এই মূলধন জাতীয় লেনদেনটি দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে প্রতিষ্ঠান যে প্রাপ্তিটা বারবার পাবে না, একবার পেলে দীর্ঘদিনের ফল বা সুবিধা ভোগ করতে পারবে, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যে প্রাপ্তি বারবার পাওয়া যায় না, একবার পেলে দীর্ঘদিন এর ফল বা সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন মালিক ব্যবসায় টাকা ইনভেস্ট করেছে, এটাকে বলা হয় মূলধন, এটাকে বলে মূলধন। এই মূলধন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে কখন ফেরত দিবে? যখন ব্যবসা গুটিয়ে ফেলবে তখন ফেরত দিতে হয়, এর আগে ফেরত দিতে হয় না। অর্থাৎ মালিকের কাছ থেকে ব্যবসা শুরুতে মূলধন পেয়েছে, টাকাটা পেয়েছে, কিন্তু মালিককে ব্যাক করতে হচ্ছে যখন ব্যবসা গুটিয়ে ফেলছে তখন। তো এই যে লং টার্ম মালিকের টাকাটা ব্যবসা প্রতিষ্ঠান ইউজ করতে পেরেছে, এই কারণে এটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ মূলধনটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি, সেটা মূলধন হোক, অতিরিক্ত মূলধন হোক, এটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলব। অতিরিক্ত মূলধন হলেও এটাও মূলধন জাতীয় প্রাপ্তি। 2 নম্বর উদাহরণ হচ্ছে ব্যবসার প্রয়োজনে অনেক সময় আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকি। এই ঋণের মেয়াদটা যদি 1 বছরের অধিক সময় হয়, 5 বছর হয়, তাহলে 5 বছরের আগে এই টাকা পরিশোধ করতে হয় না, অর্থাৎ 5 বছরের জন্য এই টাকাটা আমরা পেয়েছি, এই কারণে এটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন ব্যাংক ঋণ, সেটা গৃহীত ঋণ হতে পারে, মানে ঋণ গ্রহণ করছে এটা গৃহীত ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, গৃহীত ঋণ, বন্ধকি ঋণ। শুধুমাত্র প্রদত্ত ঋণ বাদে, অর্থাৎ আমরা এটা পাই না, প্রদত্ত ঋণ হয়, দেওয়া হয়। 2টা উদাহরণ পেলাম। এবার 3য় উদাহরণ হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ অর্থ। স্থায়ী সম্পদ বিক্রয় থেকে প্রাপ্তি, মানে যে অর্থটা পেয়ে থাকি। ধরো আমার ব্যবসার একটা পুরাতন ফ্যান আছে, এখন এই ফ্যানটা হচ্ছে স্থায়ী সম্পদ, অফিস সরঞ্জাম অথবা চেয়ার টেবিল আসবাবপত্র আছে, এগুলো বিক্রি করে যে টাকাটা পাবো এটাও মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ এটাও অনিয়মিত লেনদেন। তো মূলধন জাতীয় প্রাপ্তির ক্যারেক্টার হচ্ছে এটা অনিয়মিত, একবার পাওয়া যায়, দীর্ঘদিনের ফল বা সুবিধা ভোগ করা যায়, এটাকে বলা হয়। শিক্ষার্থীদের শুধুমাত্র এই 3টি উদাহরণ জানলেই মূলধন জাতীয় প্রাপ্তি দ্বারা চিনে বসাতে পারবে। কি? মূলধন, ঋণ গ্রহণ আর স্থায়ী সম্পদ বিক্রয়। এখন স্থায়ী সম্পদ, সরাসরি স্থায়ী সম্পদ বিক্রয় লেখা না থেকে থাকতে পারে পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন মেশিন বিক্রয়, পুরাতন কলকবজা বিক্রয়, জমি বিক্রয়, অর্থাৎ যে নামেই থাকুক সম্পদ বিক্রয় হলে এটাকে আমরা
মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। ব্যাংক ঋণ, বন্ধক ঋণ, ঋণপত্র অর্থাৎ ঋণ যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য গ্রহণ করি সেটাকেও মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। আর মালিক যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে এটাকেও আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। তাহলে যে প্রাপ্তি বারবার পাওয়া যায় না, একবার পেলে দীর্ঘদিনের ফল বা সুবিধা ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ 3টি। এবার মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় সেম, যে ব্যয় বারবার করতে হয় না, যে ব্যয় বারবার করতে হয় না, একবার করলে দীর্ঘদিন এর ফল বা সুবিধা ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। মূলধন জাতীয় ব্যয় বলে। অর্থাৎ ক্যারেক্টার দেখে বোঝা যাচ্ছে যে ব্যয়টা হচ্ছে অনিয়মিত, মানে বারবার করতে হয় না যে ব্যয়, এবং একবার করলে এটা থেকে আমরা দীর্ঘদিন সুবিধা ভোগ করি, এটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ যদি আরেকটু ঘুরিয়ে বলি, মূলধন জাতীয় ব্যয়ের ফলে কারবারে স্থায়ী সম্পদ অর্জিত হয়। অর্থাৎ স্থায়ী সম্পদ অর্জন করতে যে ব্যয় হয় এটাকে মূলধন জাতীয় ব্যয় বলে। যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, এখন এটা ক্রয় করার জন্য যে ব্যয় করেছি এটা মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়ের বহন খরচ, কারণ এই বহন খরচটা তো বারবার করতে হয় না, এটাও মূলধন জাতীয় ব্যয়। সহজ কথা মনে রাখতে হবে, যত ধরনের স্থায়ী সম্পদ আছে সবগুলোকেই মূলধন জাতীয় ব্যয় বলে। এবং এই স্থায়ী সম্পদ অর্জন করতে যে ব্যয় হয় এই অর্জন ব্যয়কেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। ফ্রিজ ক্রয় মূলধন জাতীয় ব্যয়, ফ্রিজ আনায়নের গাড়ি ভাড়া মূলধন জাতীয় ব্যয়, ফ্রিজ ক্রয়ের আমদানি শুল্ক মূলধন জাতীয় ব্যয়। তো আমরা মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের কাকে বলে এবং উদাহরণ শিখলাম। এবার আসি মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, এটা একটা জাস্ট ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। মূলধন জাতীয় প্রাপ্তি নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে, নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে মাইনাস মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এটাও নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে, নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে। অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বিয়োগ করলে মূলধন জাতীয় আয় পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটি জমি ক্রয় ৮০,০০০ টাকা, জমিটি বিক্রয় ৯০,০০০ টাকা। অর্থাৎ জমি বিক্রয়, জমিটা হচ্ছে স্থায়ী সম্পদ, আমরা ইতিপূর্বে করেছি স্থায়ী সম্পদ বিক্রি করে যে অর্থ পাওয়া যায় এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। এই ৯০,০০০ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এবং স্থায়ী সম্পদ অর্জন করতে যে ব্যয় হয় এটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ জমি ক্রয় করতে যে ব্যয় হয়েছে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বিয়োগ করলে যেটা পাওয়া যাবে, অর্থাৎ ৯০,০০০ মাইনাস ৮০,০০০, ১০,০০০ টাকা হচ্ছে মূলধন জাতীয় আয়। অর্থাৎ আজকে মূলধন জাতীয় লেনদেন আলোচনা করতে গিয়ে আমরা 3টা টপিক শিখলাম। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে প্রাপ্তি প্রতিষ্ঠান বারবার পাবে না, একবার পেলে দীর্ঘদিন এর ফল বা সুবিধা ভোগ করতে পারবে, এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। এই মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ হচ্ছে 3টা। একটা হচ্ছে মূলধন
আর একটা হচ্ছে ঋণ গ্রহণ, আর স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ 3 নম্বরে। এই তিনটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ অর্জন করতে যে ব্যয় হয়, অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় এবং ক্রয় করে দোকান পর্যন্ত, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আনতে যে ব্যয় হবে, এই ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আর মূলধন জাতীয় আয় হচ্ছে নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বিয়োগ করলে যে অ্যামাউন্টটা হবে, এটার নাম হচ্ছে মূলধন জাতীয় আয়। অর্থাৎ আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে এখানে একটা উদ্দীপক তুলে দিয়েছি। জনাব এক্স এর 2019 সালের মার্চ 1 তারিখে মূলধন আনায়ন 20,000 টাকা, জমি ক্রয় 80,000 টাকা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, জমির রেজিস্ট্রি খরচ 20,000 টাকা, ব্যাংক ঋণ গ্রহণ 80,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 30,000 টাকা, আসবাবপত্র ক্রয়ের বহন খরচ 20,000 টাকা। ক নম্বর প্রশ্নে চেয়েছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত বা মূলধন জাতীয় প্রাপ্তি কত। খতে চেয়েছে মূলধন জাতীয় ব্যয় কত। গতে চেয়েছে যদি জমিটি 1,20,000 টাকায় বিক্রয় করা হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় কত। অর্থাৎ যে টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি, এই টপিক্সের আলোকেই এখানে উদ্দীপক বানানো আছে। এটা আমরা এখন সলভ করব। প্রথমে আসি মূলধন জাতীয় প্রাপ্তি। ইতিপূর্বে আমি বলেছি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ হচ্ছে 3টি। একটা হচ্ছে মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে আমরা উদ্দীপক থেকে খুঁজে বের করি মূলধন আনায়ন, নিশ্চয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর ব্যাংক ঋণ গ্রহণ, মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাতন আসবাবপত্র বিক্রয়, আমরা বলেছিলাম স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এখানে আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, এটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এই 3টি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমাদের ক নম্বর প্রশ্ন আমরা যখন লিখব তখন এরকম 2টা টাকার ঘরেকে উপরে লিখতে হবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়। এখানে তারিখ থাকলে তারিখের ঘর হবে, না থাকলে নাই। বিবরণ বিস্তারিত টাকা টাকা, আমরা 2টা টাকা টাকায় লিখলাম ঘর। 2019 মার্চ 1 প্রথম লেনদেনে আছে মূলধন আনায়ন। মূলধন আনায়ন 20,000 টাকা প্রথম ঘরে লিখে দিলাম। এরপরে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পেয়েছি 15 তারিখে ঋণ গ্রহণ, ব্যাংক ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক ঋণ আমরা একটু শর্টে লিখলাম। ব্যাংক ঋণ হচ্ছে 80,000 টাকা। এরপরে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 20 তারিখ। পুরাতন আসবাবপত্র বিক্রয় 30,000 টাকা। অর্থাৎ ক নম্বরের জন্য 2টা এন্ট্রি অনেক সময় ম্যাক্সিমাম সময় থাকে। আমি 3টা দিয়েছি কারণ আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি নবম দশম শ্রেণীর বইতে 3টি উদাহরণে দেওয়া আছে। ইহা ছাড়াও মূলধন জাতীয় প্রাপ্তি থাকতে পারে, যেমন অনুদান প্রাপ্তি, এইটাই। তো আমরা এগুলো আলোচনায় আনলাম না, আমরা শুধু 3টি দিলাম এখানে বোঝার জন্য। 80 আর 20 1,30,000 টাকা। ক নম্বর শেষ। অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমাদের নির্ণয় শেষ। এবার খ নম্বরে চেয়েছে মূলধন জাতীয় ব্যয়। আমরা ইতিপূর্বে শিখেছি মূলধন জাতীয় ব্যয় মানে যে ব্যয় বারবার করতে হয় না, একবার করলে দীর্ঘদিনের ফল বা সুবিধা ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। মূলধন জাতীয় ব্যয়ের ফলে কারবারে স্থায়ী সম্পদ অর্জিত হয়। তাহলে আমরা উদ্দীপক থেকে খুঁজে বের করি স্থায়ী সম্পদ কোনটা কোনটা আছে। প্রথমেই 2 তারিখের লেনদেনে আছে স্থায়ী সম্পদ জমি ক্রয়, এটা তাহলে খ নম্বরে আমরা নিতে পারি। তারপর হচ্ছে আসবাবপত্র ক্রয়, এটাও খ নম্বরে নিতে পারি। জমির রেজিস্ট্রি খরচ, স্থায়ী সম্পদ অর্জন করতে যে ব্যয় হয় এটাও মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ জমি ক্রয় রেজিস্ট্রেশন খরচ, এই রেজিস্ট্রেশন খরচ হচ্ছে অর্জন খরচ, এটাও মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়ের বহন খরচ, বহন খরচ
আসবাবপত্রের জন্য বারবার করতে হবে না, একবারই করতে হবে, এই কারণে এটাও মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ খ নম্বরের জন্য আমরা 4টা লেনদেন পেয়েছি। 2 তারিখ, তারপরে হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, আর হচ্ছে 30 তারিখ। অর্থাৎ খ নম্বরে মূলধন জাতীয় ব্যয়ের কত জানতে চেয়েছে, পরিমাণ কত, তাহলে এই 4টা লেনদেন তুলে যোগ করে দিলেই খ নম্বর হয়ে যাবে। তাহলে আমরা খ নম্বর শুরু করতে যাচ্ছি। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখন আমরা খ নম্বর শুরু করতে যাচ্ছি। তারিখ 2019 মার্চ 2 তারিখ। জমি ক্রয়। জমি ক্রয়। জমি ক্রয় হচ্ছে 80,000 টাকা। মার্চ 3 আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তারপরে হচ্ছে জমির রেজিস্ট্রি খরচ 10 তারিখ। জমির রেজিস্ট্রি খরচ 20,000 টাকা। সর্বশেষ আসবাবপত্রের বহন খরচ 30 তারিখ। পত্রের বহন খরচ 2,000 টাকা। 80, 1,20,000, 1,22,000 টাকা। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 1,22,000 টাকা। অর্থাৎ যত ধরনের স্থায়ী সম্পদ আছে এগুলো যোগ করলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় হয়ে যায়। উদ্দীপকে যেভাবে থাকুক, যে কটা স্থায়ী সম্পদ থাকবে আমরা শুধু এগুলো যোগ করে দিব, এবং এই স্থায়ী সম্পদ অর্জন করতে যে ব্যয় হয় এটাও যোগ করে দিব। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ পাওয়া যাবে। আমাদের বইয়ের সৃজনশীল 2-এর খ নম্বর প্রশ্নে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। শিক্ষার্থীরা তোমরা সৃজনশীল 2 থেকে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করে নিবে। এরপর যদি জমিটি 1,00,000 টাকায় 1,20,000 টাকায় বিক্রয় করা হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এবার আমরা গ নম্বর প্রশ্ন উত্তর দিব। ইতিপূর্বে আমরা জেনেছি মূলধন জাতীয় আয় নির্ণয় করার একটা সূত্র আমরা পড়েছি। মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বিয়োগ করে দিলেই মূলধন জাতীয় আয়ের পরিমাণ পাওয়া যায়। এখন খ নম্বরে আমরা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করেছি, আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে এই সম্পদটা, নির্দিষ্ট সম্পদ 1,20,000। তাহলে কি বিয়োগ করে দিলেই মূলধন জাতীয় আয় পাওয়া যাবে? না। আমি ওখানে ব্র্যাকেটের মধ্যে একটা কথা লিখেছি, নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে সম্পদটা বিক্রি করব ওই সম্পদ অর্জন করতে যত ব্যয় হয়েছে ওইটাকে মূলধন জাতীয় ব্যয় ধরব। একটু দেখাই, তারিখ, বিবরণ, টাকা। গ নম্বর জমি বিক্রয়। জমি বিক্রয় 1,20,000 টাকা। অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রি করে যে টাকা পাওয়া যাবে এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেহেতু আমরা জমি বিক্রয় করেছি, এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো ক নম্বরে মূলধন জাতীয় প্রাপ্তিতে 3টা নিলেন, 1 মূলধনায়ন, স্থায়ী সম্পদ বিক্রয়, আরেকটা হচ্ছে ঋণ গ্রহণ, কিন্তু এখানে মূলধন জাতীয় প্রাপ্তি একটা কেন? অর্থাৎ মূলধন জাতীয় আয় বের করতে হইলে নির্দিষ্ট সম্পদ
ধরতে হবে, অর্থাৎ যে সম্পদটা আমরা বিক্রি করছি ওইটাকে মূলধন জাতীয় প্রাপ্তি ধরতে হবে, বাকি দুইটা এখানে যাবে না। এরপর এটা থেকে বাদ দেব মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ জমির মূলধন জাতীয় ব্যয় কত, মূলধন জাতীয় ব্যয়। জমির মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এই জমি অর্জন করতে কত টাকা ব্যয় হয়েছে। জমি কিনেছি 80,000 টাকা দিয়ে, জমি রেজিস্ট্রি করেছি 20,000 টাকা দিয়ে, এটা হচ্ছে জমি সংক্রান্ত মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ জমি ক্রয়, জমির রেজিস্ট্রি খরচ। এটা কোন কোন তারিখ আছে? মার্চ 2, জমি ক্রয় 80,000, মার্চ 10 জমি রেজিস্ট্রি খরচ, জমি রেজিস্ট্রি খরচ হচ্ছে 20,000, অর্থাৎ এখানে জমি সংক্রান্ত মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 1 লাখ টাকা। ইতিপূর্বে আমরা এখানে বাদ দিয়েছি মূলধন জাতীয় ব্যয়, তাহলে 20,000 টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় আয়। যদি বিক্রয় ছোট হতো এবং ব্যয় বড় হতো সেই ক্ষেত্রে মূলধন জাতীয় ক্ষতি হতো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলধন জাতীয় লেনদেন শিখলাম এবং এই মূলধন জাতীয় লেনদেন থেকে কিভাবে সৃজনশীল আসে এবং কিভাবে উত্তর দিতে হয় তার প্রয়োগ দেখালাম। এখন তোমরা তোমাদের বই থেকে যদি মূলধন জাতীয় প্রাপ্তি খুঁজে বের করতে চাও তাহলে তোমরা বইয়ের সৃজনশীল 1 দেখো। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ এখানে নির্ণয় করতে বলছে। মূলধন জাতীয় প্রাপ্তির 3টা উদাহরণ আমরা শিখেছি, এটা একটু মাথায় সেট করে নিবা। অর্থাৎ মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এই 3টার যে কয়টা পাবা ওই কয়টাই তুমি যোগ করে দিয়ে দিবা, তাহলে ক নম্বর প্রশ্ন হয়ে যাবে। আমাদের বইয়ের সৃজনশীল খতে আছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে এবং গতে আছে মূলধন জাতীয় আয় নির্ণয় করতে বলছে, যেটা আমি আলোচনা করেছি। অর্থাৎ বইয়ের সৃজনশীল 1 থেকে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করবা, আজকের আলোচনার সাথে রিলেটেড, এবং বইয়ের সৃজনশীল 2 থেকে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করবা, যেটা আলোচনার সাথে রিলেটেড। বইয়ের সৃজনশীল 2-এর গ থেকে মূলধন জাতীয় আয় নির্ণয় করবা, যেটা আমাদের আলোচনার সাথে রিলেটেড এবং আমাদের এই সৃজনশীলের গ নম্বরে আছে। আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পৃক্ত সৃজনশীল তোমাদের জন্য উপস্থাপন করব এবং সলভ করে দেব। আল্লাহ হাফেজ।